অনেক আগে যে সময় নিয়মিত মাঠে যেতাম, রিপোর্টিং করতাম, সেই সময় একটা প্রেস কনফারেন্সে আমাদের অলরাউন্ডার নাসিরকে এই কথাটা বলতে শুনছিলাম যে ক্রিকেট হচ্ছে গোল বলের খেলা। সেই কথাটা কালকে ফিরে আসলো আমাদের নাহিদ রানার মুখে। সে একটু অন্য প্রসঙ্গে বলল যে ক্রিকেট গোল বলের খেলা, তো এটাতে যে কোনো দিন যে কেউ ফর্মে ফিরে আসতে পারে, কাম ব্যাক করতে পারে। তো এই কথাটার মধ্যে একটা দারুণ সারল্য আছে, একটা কিউট ব্যাপার আছে। এই জিনিসটা আপনি দেখবেন যে আমাদের ফাস্ট বোলারদের একটা ইউনিক বৈশিষ্ট্য, যে আমাদের ফাস্ট বোলাররা খুব কিউট, খুব সরল এবং নম্র স্বভাবের হয়, জনা দুই ব্যতিক্রম ছাড়া। আগেই আপনারা বিরোধিতা করেন না, সে দুইজনের কথা আমি জানি। এছাড়া আপনি আমাদের এখানে ফাস্ট বোলার খুঁজে পাবেন না যে চড়া মেজাজের, মানে মাঠে তাদের যেটা কাজ, সেই যে উগ্রতা, আগ্রাসন, সেই জিনিসটা তাদের ব্যক্তিত্বে আপনি একদমই পাবেন না। তারা সবাই খুব কিউট হয়। এই কিউটনেস আসলে কি প্রুভ করে? এই যে নাহিদ রানা কালকে প্রেস কনফারেন্সটা করলো, আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে মনে হবে যে মুস্তাফিজের একটু লম্বা সম্বা একটা সংস্করণ, হাসান মাহমুদের খুব প্রায় একই রকম একটা বন্ধু, ওই লাজুক, ওই অল্প কথা বলা, ওই সংক্ষেপে সব কথা বলে দেওয়া, দু একটা কথায় দারুণ মেসেজ দিয়ে দেওয়া। এই যে ব্যাপারটা এদের, এই তারুণ্যে এদের এই যে চরিত্র থাকে, এইটা আসলে আমাদের কি বলে, সেই জিনিসটা আজকে একটু আলোচনা করতে চাই, নাহিদ রানাকে ধরেই আলোচনাটা করতে চাই। এমনিতে সারা পৃথিবীতেই আমরা যাদের দানব ভাবি, আসলে দেখা যায় যে শেষ পর্যন্ত আমরা তাদের মোর দ্যান মানব হিসাবে আবিষ্কার করি। সেই ছোটকালের ক্যাসপার নামের ভূতটা থেকে শুরু করে এই যে আমার খুব প্রিয় চরিত্র সুলে, মানে সুলিভান, ওই যে মনস্টার ইনকর্পোরেশন বা মনস্টার ইউনিভার্সিটির সুলিভান, বা জন ডালের সেই জেন্টেল যে দানবটা, এরকম অনেক ক্যারেক্টার, অনেক ক্যারেক্টার তো আমাদের সামনে আসছে, যারা হচ্ছে আসলে ভূত, কিন্তু খুব কিউট ভূত। এটা মানুষ খুব মজা পায়, এবং রিয়েলিটিও কিন্তু তাই। আপনি যদি পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি উগ্র মেজাজি কাদের হওয়ার কথা? ক্রিকেট পৃথিবীতে অবশ্যই ফাস্ট বোলারদের। কারণ ফাস্ট বোলাররাই তো এখানে সবচেয়ে বেশি আগ্রাসনটা দেখায়, গতির ঝড় তোলে, প্রতিপক্ষের ব্লাড চায়, তারা বলে যে আমি ব্লাড দেখতে চাই। আসলে কি তাই? আসলে আমি ওই লিলি থমসনদের যুগটার কথা একেবারে নিশ্চিত করে বলতে পারবো না, কারণ ওই সময় ওই ডাব্লিউডাব্লিউইর মতো একটা মুখোশ পরে থাকার ব্যাপার ছিল, যে ওনরা মাঠের বাইরেও মেজাজ ধরে রাখার চেষ্টা করতেন। ওটা আমার ধারণা খানিকটা অভিনয় ছিল। তা না হলে পরের দিকে এসে লিলি কি করে এত জনপ্রিয় একজন কোচে পরিণত হলেন, বা থমসনের কথা আমি ঠিক জানি না। ওই জেনারেশনে অনেকে তো পরে মানে মানুষের সঙ্গে খুব ভালো মিশতেন, কিন্তু আমরা যাদের দেখছি ফাস্ট বোলার হিসাবে, তারা যে মাঠের বাইরে কত ভালো মানুষ, কত ভালো মানুষ। ধরেন এই মানে একবারে রিয়েল স্পিড স্টার যদি বলি, শোয়েব আক্তার, ব্রেটলি, দুজনকেই স্রষ্টা সৌভাগ্য দিচ্ছেন খুব কাছ থেকে দেখার। এত জেন্টেলম্যান, এত জেন্টেলম্যান, ব্যবহারের কথা বলতেছি, আচার আচরণের কথা বলতেছি। এছাড়াও ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, গ্লেন ম্যাকগ্রা, যার কথা বলবেন, ওয়ালস অ্যাম্ব্রোস, ও মাই গুডনেস, কি অসাধারণ দুই ভদ্রলোক। ওয়ালস অ্যাম্ব্রোস, অ্যাম্ব্রোস তো খুবই লাজুক মানুষ, বাইরের মানুষের সামনে কথাই বলেন না, অথচ এমনিতে গান করেন, ভেতরে খুব মজার মানুষ। আর ওয়ালস তো বিরাট মজার মানুষ, আমাদের এখানে ছিলেনও অনেকদিন, খুবই মজার মানুষ। তো যাই হোক, এটা ফাস্ট বোলারদের কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেনোমেনা, যে খুব কিছু বিরল ব্যতিক্রম ছাড়া তারা মূলত খুব ভালো মানুষ হয়, মানুষ হিসাবে ভালো হয়। কিন্তু আমাদের এখানে যেটা হয়, আমাদের এখানে একটা কিউট ব্যাপার আছে, সেটা শুধু ভালো মানুষ না, আমাদের এখানে এদের কথাবার্তা আপনি দেখবেন যে প্রচণ্ড লাজুকতায় পূর্ণ, অস্পষ্ট কথা, অল্প অল্প কথা বলে, লম্বা বাক্য বলে না। এটা একটা, এর ভিতরে কেউ কেউ কিন্তু আবার বড় হয়ে যাওয়ার পরে, সিনিয়র হয়ে যাওয়ার পরে অত্যন্ত কথায় পারদর্শী এবং জীবনবোধে সমৃদ্ধ মানুষে পরিণত হয়। আপনি দেখেন যে এই একই ক্যারেক্টার আমরা দেখছি মাশরাফির মধ্যে, তালহা জুবায়েরের মধ্যে, মানে আমাদের দেশের প্রথম যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার পরে যারা স্পিড স্টার। এর আগের যুগেও যদি বলেন তো প্রিন্স ভাইরাও তো, প্রিন্স ভাইরা কিন্তু আবার মাঠের বাইরে যে খুব নরম সরম স্বভাবের তা না,
প্রিন্স ভাই খুব স্নেহশীল মানুষ, কিন্তু ওরকম মানে মিনমিন মানুষ না। বাদশাহ ভাই তো দুর্দান্ত আড্ডাবাজ ছিলেন। প্রিন্স আর বাদশাহ হচ্ছে ওই জেনারেশনের সবচেয়ে বড় স্পিড স্টার ছিলেন। এরপর মাশরাফি তালহা দুইজনই এদের মতোই ছিল, এই নাহিদ রানা হাসান এদের মতোই ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখছি, মাশরাফির মতো বাগ্মী, মাশরাফির মতো কথায় আহ, মাথায় ফেলা এবং মাশরাফির মতো জীবনবোধওয়ালা মানুষ এ তো বিরল। আবার তালহারে আমরা দেখছি যে সে কথা দিয়ে মুগ্ধ করে ফেলতে পারে। আমি তালহা বা মাশরাফি আমার বন্ধু স্থানীয় বলে না, আমি তালহার ইন্টারভিউ করতে গিয়েও দেখছি। তালহার একটা ইন্টারভিউও করছিলাম এর মাঝখানে, বা তালহা যখন যেখানে কথা বলে আমি দেখি ওর মতো গোছায়, ওর মতো সুন্দর করে পেস বোলিংটা বোঝে, আধুনিক ক্রিকেটটা বোঝে এবং বুঝাতে পারে এমন লোক তো হান্নান ভাই ছাড়া এই সময় আমি খুব একটা দেখি না। তো এই বিবর্তনটা আবার পেসারদের হয়। কিন্তু এই বয়সটায়, এই যে তারুণ্যের এই শুরুটায় এরা সবাই কেন এরকম থাকে? এই আমাদের শফিউল ছিল, শফিউল কথা বলতে চাইতো না, শফিউল খাবার খাইতে চাইতো না। সেটা নিয়ে সুব্রদা তারে খুব তার সঙ্গে খুব দুষ্টামি করতেন যে শফিউল আপনি তো মোটা হয়ে গেছেন মনে হয়। সে খুব লজ্জা পেত, ভাই কি বলেন, দাদা কি বলেন, মানে ও সব মিলে এত কয়টা খাবার খায়। শফিউল লজ্জায় কথা বলতে চাইতো না। শফিউল পরে খুব টুকটুক করে কথা বলতো। তারপরে ধরেন এই জেনারেশনটা আপনি যদি দেখেন, এই জেনারেশন না আরেকটু আগে থেকে যদি দেখেন, তাসকিন মুস্তাফিজ দুইটাই এত লাজুক ছিল। তাসকিন তো এখন খুব এই পেসারদের নেতা, ফলে তাসকিন এখন চটপটে হয়ে গেছে। তাসকিন খুব লাজুক ছিল এই বয়সে এবং কথা বলতে চাইতো না। তারপরে আপনি যদি আসেন মুস্তাফিজ, মুস্তাফিজ তো এখনো পর্যন্ত কারোর সামনে খুব একটা কথা বলে না, কিন্তু তার ওই লাজুকতাটা, মানে যে টাইমটার কথা আমি বলতেছি ওই টাইমটা নেই, সেটা কাটায় ফেলছে। এরপরে এখন দেখেন হাসান, নাহিদ রানা, তানজিম সাকিবরে একটু বাদ রাখতে হবে এখান থেকে। আমি যে জায়গাটা যেতে চাচ্ছি, আমি তো একটা প্যাটার্ন বের করতে চাচ্ছি, সেই প্যাটার্নে বুঝবেন যে তানজিম সাকিব এই প্যাটার্নে পড়বে না। এভাবে আপনি ফাস্ট বোলার দেখতে থাকেন, খানিকটা শরীফুল বা এরকম যারা আমাদের আশেপাশে আছে, এখন ইয়াং সেট আপটার দিকে দেখেন, সবগুলো ফাস্ট বোলার ওই প্রচণ্ড লাজুক, নিজের কাজটা ভয়ানকভাবে করতেছে মাঠে গিয়ে, কিন্তু যখন মাঠ থেকে উঠে আসতেছে তারা লাজুক, ড্রেসিং রুমের ভিতরে ঢুকলে আবার মজায় অংশ নিচ্ছে এবং খুব বিনয়ী, খুব ভদ্র, নম্র। এর কারণ কি বলেন তো? এই কমন ফিনোমেনা, কমন প্যাটার্নটার কারণ কি বলেন তো? বলেন তো তানজিম সাকিবকে এর থেকে কেন আলাদা রাখলাম? কারণ হচ্ছে যে এরা আসলে বাংলাদেশের যে সারল্য, সেই সারল্যকে ধারণ করে। বাংলাদেশের কৈশোরের তারুণ্যের যে সারল্য, সেই সারল্যকে ধারণ করে। এবং সেটা আমি ঢাকাকে বলতেছি না, মানে ঢাকায় বসবাস করি, ঢাকার বাতাস খাই, ঢাকারে কেন ছোট করব? কিন্তু ঢাকার বাইরে বাংলাদেশে এখনো দারুণ একটা সারল্য আছে। বিশেষত এই বয়সী ছেলেপেলে, এরা ওই এদের একটা কমন ক্যারেক্টার সারা দেশে আছে, যে এরা নিজেদের মধ্যে খুব দুষ্টামি করবে, খুব মারামারি করবে, গেম খেলবে, অমুক করবে, তমুক করবে, মানে ক্রিকেটার যদি নাও হয়, কিন্তু যে বাইরের একটা লোক দেখবে একটু লাজুক লাজুক অ্যাটিটিউড করবে। মানে বাংলাদেশের কৈশোর পার হওয়ার যে টাইমটা, আজকের আলোচনায় আপনার মনে হতে পারে ক্রিকেট কম, এটা আপনি এই যে রবীন্দ্রনাথের ছুটি গল্পে পাবেন। বাংলাদেশের কৈশোর পার হওয়ার যে টাইমটা, এই টাইমটায় নিজের একটু আপদ মনে হয় যে না আমি ঠিক মানায় নিতে পারতেছি না বোধহয় সবার সঙ্গে। এই কৈশোর পার হওয়ার টাইমটা এরা ঢাকায় আসছে, ঢাকায় এসে ক্রিকেট শুরু করছে সবাই। ফলে এরা এখনো এই ঢাকার ক্রিকেটারদের মতো চটপটে না এবং চালাক চতুরও না। ইয়েরা তানজিম সাকিবরা যেহেতু বিকেএসপির স্টুডেন্ট, বিকেএসপিতে বড় হয়েছে, ওরা ছোটবেলা থেকে তানজিম সাকিব বলেন আর সাকিব আল হাসান বলেন, ওরা ছোটবেলা থেকে সব জানে, সব জেনে বুঝে ওইভাবে প্রস্তুত হয়ে আসছে। কিন্তু এরা সেটা হয় নাই, এদের ভিতরে র ব্যাপারটা এখনো আছে, মনের ভিতরে রোমাঞ্চকর সারল্যটা এখনো আছে, ওই কিউটনেসটা এখনো আছে। এটা আমার খুব পছন্দ। আমি বলি যে এটা যতদিন ধরে রাখতে পারবে, যতদিন মনের ভিতরে প্যাঁচ ঢুকতে না দিবে, একটা সৌভাগ্যক্রমে এরা, এদের ভিতরে আমি কখনো প্যাঁচ ঢুকতে দেখি নাই। এটা পরে স্পন্টেনিয়াস হয়, বাগ্মী হয়, কিন্তু প্যাঁচ
ঢোকে না। এরা ওই সিরাতুল মুস্তাকিম যে জীবনযাপন ওইটাই করে যায় আমাদের এই পেসাররা। এইটা খুব চমৎকার, খুব চমৎকার। হ্যাঁ, আমি ওই দিন একটা কন্টেন্টে বলছি যে ক্রিকেটার ভালো ক্রিকেটার হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। এটা খুব বাজে কথা। কিন্তু এটাও সত্যি যে ভালো ক্রিকেটারকে ভালো মানুষ হতে হবে। হ্যাঁ, ভালো ক্রিকেটার হন আপনি, খুব ভালো ক্রিকেটার, এবং আপনাকে ভালো মানুষ অবশ্যই হতে হবে। তো সেই জিনিসটার কম্বিনেশনটা যখন দেখি না, ধরেন ও এই যে প্রেস কনফারেন্সটা 5টা উইকেট পেয়ে আসছে, জাস্ট কথাগুলো আপনি দেখেন যে উইকেটটারেও কিভাবে রিড করছে। ও অনায়াসে বলতে পারতো যে উইকেট দেখেই আমি বুঝছি উইকেটের উপরে যেহেতু ঘাস দিয়ে রোল করছে, ওই উইকেটে আমার বল ওই লেন্থে কথা শুনবে। ও আচ্ছা, একটু সরি বলে রাখি, কালকে আমি যে ওই যে একটা থার্ড পার্টি অ্যাপে খেলা দেখি, ওইটা কোনো একটা বিচিত্র কারণে আমি বেশিরভাগ বলের স্পিড দেখতে পাই নাই। এইটা তার মানে আপনারা এত লোক কমেন্ট করছেন, তার মানে আপনারা প্রপারলি স্পিড দেখতে পাচ্ছেন। মাই ব্যাড যে আমি স্পিড দেখতে পাইনি, এবং আমি নাহিদ খুব কম পেসে বল করছে বলে দাবি করছি। কারণ অন ওয়ে তো আমি যে হসপিটাল থেকে ফেরার পথে আর কি বোলিংটা দেখতেছিলাম, আমি দেখে যে পেসটা খুব ভালো অনুমান করব সেটাও পারিনি, আর স্পিডটা আমি দেখতে পাই নাই বেশিরভাগ ডেলিভারিতে। এখন আমি দেখতে পাই নাই নাকি অ্যাপটাই মিস করছে আমি জানি না। যাই হোক, এটার জন্য আমি ক্ষমা চেয়ে রাখতেছি। নাহিদ আসলে তো পরে আপনাদের কমেন্ট দেখে বুঝলাম যে নাহিদ অনেক জোরেই বল করছে। 148ও আপনারা কেউ কেউ কমেন্ট করছেন যে 148ও বল করছে। দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। এবং ওর অ্যাভারেজ নাকি ছিল 142 প্লাস 145-6, আরে মাঝে মাঝে করছে। ওকে, সেটা খুবই ভালো। দেখেন, সেরকম একটা বোলিং করে এসে সে বসছে, বসে সে বলতেছে কি, ফিজ ভাই আর তাসকিন ভাই আগে বল করছে, তো আমি জিজ্ঞেস করছিলাম ভাই কি হচ্ছে, তো বললো যে অমুক লেন্থে তুই যদি ডেকে হিট করিস তাহলে খুব ভালো রেজাল্ট পাবে। দেখেন, মানে কি একটা দারুণ আচরণ, মানে কিভাবে নিজের ক্রেডিটটার একটা অংশ ওদের দুজনদের দিয়ে দিল। তারপরে সে বলতেছে এই যে 5 উইকেট পাওয়া, তারে বলা হয়েছে কোন উইকেটটা ভালো লাগে। সে বলতেছে যে প্রতিদিন প্রতিটা বল আমরা সব বোলাররা করি হচ্ছে ভালো উইকেটের জন্য, এবং যে উইকেটটা পাই ওইটাই ভালো উইকেট, কারণ উইকেটটা শেষ পর্যন্ত দলের কাজে লাগে। তো দেখেন, লাজুক খুব মনে হয়, এবং মনে হয় যে কথা বলতে জানে না, কিন্তু যেটুকু বলে কিন্তু খুব অযোধ্যার কথা। সেই উইকেটটা ফলে প্রত্যেকটা উইকেটটাই আমার কাছে খুব জরুরি। তবে শেষ বেলায় এসে এই ছেলেটির একটি কথায় আমি প্রচণ্ড আপত্তি করি। ওর কথা ওর কাছে থাক, আমার কথা আমার কাছে থাক। তাকে বলা হচ্ছে যে বড় বড় বোলারদের, ফাস্ট বোলারদের তো এক্সপ্রেস নাম দেওয়া হয়। মাশরাফিরে সেই যখন সেও 140+ বোলার ছিল সে সময় নড়াইল এক্সপ্রেস বলা হতো। সবচেয়ে বড় এক্সপ্রেস বিখ্যাত তো শোয়েব আখতার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। আপনি কোন এক্সপ্রেস? চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস বলবো আমরা? আমি তো অলরেডি চাঁপাই এক্সপ্রেস লিখি। তো সে বলছে না, আমি আসলে এইভাবে কোনো ব্র্যান্ড হইতে চাই না, আমি কোনো ব্র্যান্ড না, আমি খুব সাধারণ মানুষ। না, নাহিদ এইটা অন্তত মানতে রাজি না। না ভাই, আপনি সারল্য আপনার আছে, সব কিছু আছে, এবং আপনি ব্র্যান্ড হবেন না। আপনার জায়গায় আপনি নাহিদ থাকেন, সাধারণ মানুষ থাকেন, কিন্তু উই নিড এ ব্র্যান্ড। আমাদের কাছে আপনি বিশাল একটা ব্র্যান্ড। আপনি কত বড় ব্র্যান্ড সেটা মাইক হাসানরে জিজ্ঞেস করলে জানা যাবে। মাইক হাসান কালকে বলছে, বা মোহাম্মদ আমির সহ যারা পাকিস্তানি কারকে এই ম্যাচ নিয়ে বিশ্লেষণ করছেন, তারা প্রত্যেকে বলছে যে দেয়ার ওয়াজ অনলি ওয়ান ডিফারেন্স, দ্যাট ওয়াজ নাহিদ রানা। নাহিদ রানা দু দলের মধ্যে ডিফারেন্সটা করে দিছে 8 উইকেটের। দু দলের মধ্যে ডিফারেন্সটা করে দিছে 209 বলের। বাংলাদেশ 209 বল হাতে রেখে জিতছে, যেটা ওরা, যে কাজটা ওরা 50 ওভার ধরে মানে করতে পারে নাই, যে রানটা সেটা আমরা মুহূর্তের ভিতরে করে ফেলতে পারছি। কারণ একটাই, ওই বাঘের মতো একটা ছেলে বল করে ওদের গুড়ায় দিছে, দেখায় দিছে যে এদের যে কোনো সারফেসে গুড়ায় দেওয়া যায়। উইকেটটার কথা কি বলবেন, এই উইকেট বোলারদের, ফাস্ট বোলারদের? হ্যাঁ, উইকেট, ট্রু উইকেট, ট্রু উইকেট। ওই এইটা নিয়ে তো একটু প্রশংসা করা উচিত ছিল। যে এটা আমার মনে হয় একটু আজকে আগামী ম্যাচ নিয়ে যে কন্টেন্টটা করব ওখানে এটা নিয়ে একটু কথা বলবো না। যে উইকেট খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। বাংলাদেশের ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের বোর্ড যে ট্রু উইকেটে ভরসা করছেন, এটাই না ব্যাপার। আমরা ট্রু উইকেটে খেলবো বাংলাদেশে। হ্যাঁ, দু একটা অপোনেন্টের এগেনস্টে আমাদের হয়তো ট্রু উইকেট থেকে একটু সরতে হবে, কিন্তু এরকম পাকিস্তান বা এই সাবকন্টিনেন্টের দেশ, এদের এগেনস্টে আমাদের ট্রু উইকেটে খেলার কোনো বিকল্পই নেই।
আমরা এখন আর ওই থার্ড ক্লাস উইকেটে খেলার মতো ব্যাটসম্যানও আমরা না, বোলারও আমরা না। আমাদের হাতে নাহিদ রানা আছে ভাই, বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ডগুলার একটা। আচ্ছা, নাহিদ রানা তো ব্র্যান্ড বলতে আপত্তি করছে, বাট আমি তার ব্র্যান্ড বলেই যাবো। নাহিদ, অনেক শুভেচ্ছা থাকলো রানা। আমি এখনো পর্যন্ত আপনার সঙ্গে সামনাসামনি কথা বলতে পারি নাই, জানি না স্রষ্টা সেই সৌভাগ্য করে দেবেন কিনা কখনো। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা, আপনার এই পুরো জেনারেশনটা এইটা ধরে রাখেন, এই সারল্য ধরে রাখেন, কিন্তু মাঠে ওই আগুনটা ঝরাতে থাকেন। সবার জন্য শুভেচ্ছা, সবার জন্য ভালোবাসা।